সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মুখ খুলেছেন। তিনি ভারতেই আশ্রয় নিয়েছেন, এটি পরিষ্কার। কলকাতায় তার চিত্র পাওয়া গেছে। তিনি সাংবাদিকদের দেখে দ্রুত বেগে নিজেকে আড়াল করে সেখান থেকে সরে গেছেন। সেখান থেকে তিনি এখন বক্তব্য দিচ্ছেন। সেখানে কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলছেন যে গোয়েন্দা ব্যর্থতা ছিল, নির্বাচন দিয়ে চলে যাওয়াই ইউনূসের একমাত্র পথ। মানে ভারত এবং আওয়ামী লীগের দেখি একটাই কথা, কোনোভাবেই তারা ইউনূসকে সহ্য করতে পারছে না। এটার নিশ্চয়ই রাজনৈতিক কার্যকারণ আছে। বলছেন যে 5 এবং 6 আগস্ট ঢাকাতেই ছিলেন, বাড়ি ছেড়েছেন 7 তারিখে। ওই যে দেখলেন না, একটা খুব দামি একটা পাজেরো গাড়ি বা নিশান পেট্রোল গাড়ি পড়েছিল, সেটা ছিল আসাদুজ্জামান কামালের। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলেই নেতারা ফিরবেন দেশে, লড়বেন নির্বাচন। তারপরে নিয়মিত কথা হয় শেখ হাসিনার সঙ্গে, শীঘ্রই পরিস্থিতি কাটিয়ে ওঠার আশা। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই অভ্যুত্থান সম্পর্কে, বলছে যে ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর মানে যৌথ অভ্যুত্থান ছিল এটা। কি ধরনের একটা বক্তব্য, যেখানে সেনাবাহিনী থাকাতে তাদের বহুজনের প্রাণ রক্ষা পেয়েছে। শেখ হাসিনার প্রাণটা তো বাঁচালোই সেনাবাহিনী, যাতে রক্তপাত এড়ানো যায়, যাতে বাংলাদেশ বিশ্বের বুকে আবার সেই রক্তাক্ত বাংলাদেশ, ক্ষতবিক্ষত বাংলাদেশ, সেটা প্রমাণ না হয়। এরকম রক্তক্ষয়, এরকম সংঘাত এড়ানোর পর আসাদুজ্জামান কামালের মতন লোক বলছে যে এটা ছিল যৌথ অভ্যুত্থান, ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর। অথচ এটা জনতার অভ্যুত্থান, এখনো স্বীকার করছে না। জনতার ধাওয়া খেয়ে পালালো, এটা স্বীকার করছে না। অদ্ভুত ব্যাপার। এরাই বাংলাদেশে আবার নির্বাচন চায়, আবার চায় গণতান্ত্রিক শাসন। হ্যাঁ, ভালো। যাই হোক, তার বক্তব্যটা হলো এই: গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে আছেন বেশিরভাগ মন্ত্রী, এমপি। বেশিরভাগই গণমাধ্যমে কথা বলা থেকে দূরে আছেন। তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাক্ষাৎকারে তিনি জানান, তিনি বাড়ি ছেড়েছেন 7ই আগস্ট। আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতার কথাও স্বীকার করেছেন। বলেছেন, দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদ ছেড়ে দেওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন একমাত্র পথ। শুধু বলেন নাই যে মানে ক্ষমতা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে আবার যাতে ক্ষমতাটা আওয়ামী লীগের কাছে হস্তান্তর করে, এইটুক মানে বলার সাহস নেই। বলতেছে নির্বাচন। হ্যাঁ, এটা বলতে পারতো যে তাদেরকে মানে কি বলে, অবৈধভাবে ক্ষমতা থেকে হটানো হয়েছে, সুতরাং এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দাবি জানাচ্ছি যে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুক। এই কথাটুকু শুধু বলতে বাকি রাখছে আর কি। এখানে যদিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার রাতে প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক পেজে এক বিবৃতিতে বলা হয়, ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত গণহত্যার পলাতক আসামি আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকার মিথ্যাচার এবং ভুল তথ্যে পরিপূর্ণ। এতে আরও বলা হয়, ভারতে আত্মগোপনে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম হোতা। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য যাচাই বাছাই না করে তার মিথ্যাচার প্রচার করেছে। ও দেখলেন না, ওই যে একজন পুলিশ কর্মকর্তা বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, খুব মনোযোগ দিয়ে দেখছে যে একটারে মারি, হ্যাঁ, ওইটা পড়ে যায়, আরেকটা আবার উঠে দাঁড়ায়। এই হচ্ছে ঠান্ডা মাথার খুনি এই আসাদুজ্জামান খান কামাল। 10 বছর ছিল সম্ভবত, হ্যাঁ 10 বছর 6 মাস স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলাম। এই সময়কালে অনেক উন্নয়ন প্রত্যক্ষ করেছি। এখন সবকিছু 360 ডিগ্রি উল্টে গেছে। গত বছরের 3 থেকে 5ই আগস্টের মধ্যে প্রায় 460টি থানা পুড়িয়ে দেওয়া হয়। 5829টি অস্ত্র থানাগুলো থেকে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনে থাকা SSF এর অস্ত্র নিয়ে যাওয়া হয়। আমি নিজে 5 এবং 6 আগস্ট ঢাকা ছিলাম, 7ই আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। বাড়ি থেকে বের বললেন না কেন যে পালাই গেছি ভারতে? স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি দেশে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন, আপনি কি এই পরিস্থিতি আজ করতে পারেননি? উত্তর হচ্ছে, তার যখন থানাগুলো পড়েছে কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে গেছে।
তখন জাতির কেবল নিঃশব্দে দেখা আর মৃতদেহ গোনা ছাড়া কোনো উপায় ছিল না। পুলিশই নাগরিকদের সুরক্ষা দেয়, কিন্তু যদি পুলিশই পঙ্গু হয়ে যায় তখন কি হবে? আমি বলবো এটি ছিল যৌথ অভিযান, একটি ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। স্পষ্টতই একটি বিশাল গোয়েন্দা ব্যর্থতা ছিল। একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি এটি স্বীকার করেন। উত্তর বলছে যে আমি একমত যে এটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক, তবে এটি ছিল একটি সেনা অভ্যুত্থান। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট আছে, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, ডিজিএফআই। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেবল গোয়েন্দা রিপোর্টের সারসংক্ষেপ আসে। হ্যাঁ রে, মানে স্বীকার করতে চায় না। আপনি কি স্বীকার করেন যে আপনার দল এমন কিছু মৌলিক ভুল করেছে বা অসন্তোষের জন্ম দিয়েছে? আমি এটাকে ভুল বলবো না, তবে হ্যাঁ, আমরা আমাদের দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছি, এটাই সমস্যা। 2 বছর পর পর নেতাদের উঠে আসা উচিত, কিন্তু আমরা সময় মতো নেতাদের নির্বাচন করতে পারিনি। বললো আরেকটা কথা, আপনার দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কি যোগাযোগ হচ্ছে? আমি তার সাথে দেখা করতে পারি না, তবে ফোনে তার সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, দিক নির্দেশনা চাই। 4 আগস্ট প্রায় মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম। পুলিশ প্রধান সেখানে ছিলেন, সেনাপ্রধানও সেখানে ছিলেন, এবং তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই ঘটবে না, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব। তিনি বলেছিলেন, আপনার সুরক্ষা আমার দায়িত্ব, আমি এসবের সাক্ষী। আমি তাকে আবারও জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি পুরো দায়িত্ব নিচ্ছেন? তিনি বলেন, হ্যাঁ। এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে বলেছিলাম যে তিনি যেন সেনাবাহিনীর সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করেন এবং সব কিছু যেন স্বাভাবিক থাকে। কিন্তু আপনারা 5ই আগস্ট যা ঘটেছিল তা দেখেছেন। আওয়ামী লীগ কর্মীরা দেশের ভেতরে লুকিয়ে আছেন, অনেকে জেলে। আপনি কিভাবে তাদের মনোবল ধরে রাখবেন? তিনি বলছেন, আওয়ামী লীগের কর্মীদের মনোবল অত্যন্ত উঁচু, তারা শেখ হাসিনা ছাড়া ভবিষ্যৎ কল্পনা করতে পারে না। তিনি বাংলাদেশকে পরিবর্তন করেছেন 2008 সালে ক্ষমতা আসার পর। তিনি বাংলাদেশের অর্থনীতি এবং আইন শৃঙ্খলায় পরিবর্তন এনেছেন। আপনি ভারতের কাছে কি আশা করেন? আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে বাংলাদেশকে সাহায্য করতে ভারত কি করেছে। আমি স্বীকার করি, ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করেছে। এখন ভারত কূটনৈতিকভাবে সাহায্য করতে পারে। আমাদের আদালতগুলো পঙ্গু হয়ে গেছে, আওয়ামী লীগের পক্ষে আইনজীবীরা আদালতে যেতে পারছে না, সব বিচারক নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তাই প্রথম কাজ হলো কূটনৈতিক চাপ দেওয়া এবং উচ্চস্বরে দাবি তোলা, যাতে আদালতগুলো আবার কার্যকর হয়। ভারত এতে সাহায্য করতে পারে। হায় রে তোরা, মানে দেশটারে একদম আইন, আদালত, পুলিশ সব নিজেদের দলীয়করণ করে এখন বলে যে আদালত কার্যকর হতে পারে। হ্যাঁ, আদালত পছন্দ হচ্ছে না এখন। হ্যাঁ, কি বলবো আর কি, মানে এদের কথা শুনলে। যাই হোক দর্শক, এখন অনেক কথা তার, এখন হলো আস্তে আস্তে এরা ওই বাংলাদেশে নিজেদের মধ্যে ঠোকাঠুকির কারণে এরা এখন গর্ত থেকে আস্তে আস্তে মাথা বের করতেছে এবং কথাবার্তা বলতেছে আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।